উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার 1 বছর পূর্ণ হলেও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। অন্যদিকে তাসনিয়া তানভীরদের হারিয়ে স্বজনদের জীবনে এখন কেবলই শূন্যতা, আর বেঁচে যাওয়া নাভিদ, আরমান আর রূপাদের জীবন পোড়া ভবনের মতোই ধূসর। ঘটনার সুষ্ঠু বিচার ও দীর্ঘমেয়াদী চিকিৎসার নিশ্চয়তা না পেয়ে ক্ষোভে ক্ষতিপূরণ নেননি ভুক্তভোগী পরিবারগুলো। শাহনাজ শারমিনের প্রতিবেদন। কালচে হয়ে যাওয়া দেয়াল আর পুড়ে যাওয়া জানালার গ্রিল, 1 বছর আগের সেই ভয়াবহ মুহূর্তে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটি। কিন্তু এই ভবনের চেয়েও বেশি পুড়েছে কিছু নিষ্পাপ শৈশব আর কৈশোর। ছোট নাভিদের সাইকেলটিতে এখন ধুলোর আস্তরণ। যে পাখিগুলোকে সে পরম যত্নে খাওয়াতো, আজ তাদের দিকে ফিরেও তাকায় না সে। স্কুলও পাল্টেছে। সেই দিনের আতঙ্ক নাভিদকে এতটাই তাড়া করে যে পুরনো স্কুলে ফিরতে ভয় পাচ্ছিল সে। বাধ্য হয়ে বোন নায়রা সহ নাভিদকে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন অভিভাবকরা। নাভিদের প্রতি মুহূর্ত হচ্ছে স্ট্রাগল করতে হয়, সবকিছু ফেস করতে হয়। ইভেন তার স্কুলটাও চেঞ্জ করতে হয়েছে, কারণ তার সাথের বন্ধুগুলো সব মারা গিয়েছে। সে ওখানে গিয়েছে একবার দুইবার, কিন্তু ওই স্মৃতিগুলো তাকে তাড়া করে। তবে যারা বেঁচে ফিরেছে তাদের যেতে হচ্ছে ক্লান্তিকর দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে, যা অত্যন্ত ব্যয়বহুল। অনেক প্রতিশ্রুতি থাকলেও 1 বছরে মেলেনি সুনির্দিষ্ট সমাধান। ক্ষোভ আর অভিমানে সরকারের দেওয়া নামমাত্র ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছেন নিহত ও আহতদের পরিবার। ও তো বাবা নেই, এখন সরকার থেকে তো কিছু করলো না আমাদের জন্য। মানে লং টাইম যে চিকিৎসাটা দরকার, ওর চিকিৎসাটা যেন প্রপার ভাবে হয়। সরকার বলেছে যে আহতদের জন্য 5 লাখ আর নিহতদের জন্য হচ্ছে 20 লাখ এককালীন, যেটা 4 জন শুধু বলেছে যে হ্যাঁ আমরা নিব, আর আমরা বাকি সব না বলেছি। এই চিকিৎসা কতটা দীর্ঘ ব্যয়বহুল ধারণা দিলেন একজন চিকিৎসক। যদি আমরা ফলো আপের বিষয়টা থাকে, ফলো আপ ট্রিটমেন্টের বিষয়টা থাকে, সেটা প্রায় 2 বছর মিনিমাম চালাতে হয়। কারোর জন্য এটা আরো দীর্ঘমেয়াদী হয়। দুর্ঘটনার পরও যে শিক্ষার্থীরা স্কুল পরিবর্তন করেনি, এক বুক হাহাকার নিয়ে ফিরতে হয়েছে তাদের চেনা আঙ্গিনায়। যেমন তাসিন, যার পাশে নেই প্রিয় বোন তাসনিয়া। অলমোস্ট বন্ধুর চেয়েও বেশি ছিল বলতে গেলে। মানে প্রত্যেকদিন রাত্রে আমাদের হোমওয়ার্ক শেষ করে, পড়ালেখা শেষ করে লুডো খেলতাম, নাহলে উনো খেলতাম। আসলে এখন আর ওইগুলা কারোর সাথে, আমার সাথে আর কেউই খেলবে না। নিহত তানভীরের বাবা প্রতিদিন স্কুলে আসেন তার ছোট ছেলেকে নিতে। হারিয়েছেন সন্তান, কিন্তু মেলেনি বিচার। জনস্বার্থে যে রিট হয়েছে, জয়নাল আবেদিন স্যার রিট করেছে, এই রিটের বাস্তবায়নটা আমরা চেয়েছি। তদন্ত রিপোর্টের 2টা আসছে, আসলে সবগুলো প্রকাশ হয়নি। ট্র্যাজেডির 1 বছর পেরোলেও মেলেনি তদন্ত কমিটির কোনো রিপোর্ট। এই গাফিলতির বিষয়ে তদন্ত কমিটির প্রধানের সাথে 71 যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে বেশ আগে, এটা অনেকদিন হয়ে গেছে, মনে নাই এগুলো সবকিছু। এটা যেন একটা সন্তোষজনক পর্যায়ে যেন সরকার তাদের ক্ষতিপূরণ দেয়, এ ব্যাপারে তাদের যে আগ্রহ, এটা নিয়ে আমরা মাইলস্টোন কর্তৃপক্ষ যোগাযোগ করে যাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবেই পত্র বিনিময় চলমান আছে। প্রশ্ন একটাই, আর কতদিন ধুলো জমে থাকবে নাভিদের সাইকেলে? পোড়া ভবন পোড়াবে সন্তানহারা বাবা মায়েদের। স্কুল ব্যাগে খাতা বই আর টিফিন বক্সের সাথে যে স্বপ্নেরা এই ক্যাম্পাসে আসতো, এক নিমেষের আগুনে তা থেমে গেল। তদন্ত কমিটি গঠিত হয়েছিল বরাবরের মতোই, কিন্তু নথিপত্রের আড়ালেই তা রয়ে গেল। ঘোষিত অনুদান প্রত্যাখ্যান করেছে পরিবারগুলো। এখন তারা শিশুদের দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা আর ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে সরকারের কাছে। শাহনাজ শারমিন, 71, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত শিক্ষক এবং শিক্ষার্থীদের স্মরণে আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের স্মরণ সভার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেখানে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান। তবে এই মুহূর্তে সেখানকার নিহতদের স্বজনরা বক্তব্য রাখছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং। আমি প্রথমেই স্মরণ করছি, সে আত্মার মাগফিরাত কামনা করছি যারা এই ট্র্যাজেডিতে মারা গিয়েছেন। সেদিনটি আমার যত স্মরণে আসে,
বাংলাদেশে জাতীয়তাবাদী পেশাজীবীদের একটি বৃহত্তম সমাবেশ ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আমরা বাংলাদেশের পেশাজীবীরা প্রায় 4 থেকে 5 হাজার পেশাজীবী সেদিন একত্রিত হয়েছিলাম। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মাইলস্টোন ট্র্যাজেডি সম্বন্ধে আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম আমরা জানতাম না। আমরা ব্যস্ত ছিলাম সেই অনুষ্ঠানটি সফল করার জন্য। হঠাৎ করে আমাদের কাছে খবর আসে যে জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে উত্তরায় একটি স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে অনেক বাচ্চা নিহত হয়েছেন এবং অনেক বাচ্চা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ছোটাছুটি করছেন। আপনারা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যারা চিকিৎসকবৃন্দ আছেন তারা অতি দ্রুত এই অনুষ্ঠান স্থল ত্যাগ করে সেখানে অসুস্থদের পাশে যারা আহত হয়েছেন তাদের পাশে চলে যান। এই খবরটি আমাদেরকে সেদিন জারাওয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ডক্টর ফরহাদ ডোনার এবং ডক্টর শাহ আমানুল্লাহ আমাদেরকে এই খবরটি দেয়। সাথে সাথে আমরা সেই অনুষ্ঠান স্থল ত্যাগ করি এবং ঢাকা মেডিকেল কলেজ এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আমাদের চিকিৎসকবৃন্দকে পাঠিয়ে দিই। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, সেই অনুষ্ঠানটি ছিল সমস্ত পেশাজীবীদের। নির্বাচন পূর্ববর্তী অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তৎকালীন অ্যাক্টিং চেয়ারম্যান সেই অনুষ্ঠানকে অত্যন্ত সংক্ষিপ্ত করে দেন। এই ট্র্যাজিক পরিস্থিতিতে তিনি আহতদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে নির্দেশ দেন এবং সবাই একসাথে সেই ট্র্যাজিক পরিস্থিতিতে যে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে কাজ করতে পারে সেটা কিন্তু আমরা সেদিন উপলব্ধি করেছিলাম, দেখেছিলাম। আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে এই ইনস্টিটিউটের সমস্ত চিকিৎসকবৃন্দ, তার পরিচালক সহ তার টিম, সেবিকাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। এগুলো থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য এ সংক্রান্ত কমিটি কাজ করছে। এর আগে 20 জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন 45 লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে আনতে চায় বলেও জানান তিনি। রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বাট এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে 2টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকটা একই ধরনের অবস্থান যুক্তরাষ্ট্র এবং ভারতের। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক বলছেন, চীনের সাথে খুব বেশি মাখামাখি ওয়াশিংটনকে ভুল বার্তা দিতে পারে। আর ভারতীয় বিশ্লেষকদের অভিমত, সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্তও নিতে পারে। তবে ওয়াশিংটন, দিল্লি আর বেজিংয়ের সাথে
ভারসাম্যপূর্ণ সম্পর্ক কিভাবে রাখবে বাংলাদেশ, সেটাই বড় চ্যালেঞ্জ। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির সঙ্গে সম্পর্কের ধরন উন্নীত হয়েছে ভবিষ্যতের অংশীদারিত্ব পর্যায়ে, যা চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা। সে সফরে সম্পর্ক আরও জোরদার করতে স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। মালয়েশিয়ার পরই প্রধানমন্ত্রী চীনে যাওয়ার বিষয়টি ছিল অত্যন্ত স্বাভাবিক, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা, যদিও এ নিয়ে ঘরে বাইরে আলোচনা কম হয়নি। আপনারা জানি যে বাংলাদেশের এখন যেরকম ইকোনমিক কন্ডিশনটা, সেটাকে স্টেবিলাইজ করা হবে প্রাইম মিনিস্টার তারেক রহমানের ফার্স্ট প্রায়োরিটি। তো উনি যা যা সাপোর্ট পেতে পারেন, ওনাদের সঙ্গে যাদের কন্টিনিউড এনগেজমেন্ট আছে, যাদের সঙ্গে স্ট্রং পার্টনারশিপ আছে, তাদের সঙ্গে তো তারা কাজ করবে। তো চায়না অফকোর্স ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আই উড সে, নেইবার ফর বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চায়না সফর আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। বিগত দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অনেক পরিবর্তন এসেছিল, তবে একটি জায়গায় কোনো পরিবর্তন হয়নি, সেটি হলো চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতা। সব সরকার এই বিষয়টি একইভাবে দেখেছে, এমনকি অর্থনৈতিক এবং নিরাপত্তা সহায়তা জোরদার হয়েছে। সুতরাং তার সফর আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হয়েছে। বাংলাদেশের জন্য চীনের সঙ্গে সম্পর্কের বাস্তবতার কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, তবে বেইজিং এর সঙ্গে অযাচিত উষ্ণতা ভুল বার্তা দিতে পারে। এটা সত্য যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর চায়না যাওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটনে খুব ভালো বার্তা দেয়নি। সফরটি যেন তেন সফর ছিল না। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। সামরিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক যোগাযোগের বিষয়ে আলোচনা হয়েছে। খুব স্বাভাবিকভাবে ওয়াশিংটন এগুলো ততটা চমৎকারভাবে নেবে না। আমাদের যেটা কনসার্ন, সেটা মানে খুলে বলাই ভালো, যে আমরা আশা করছি, কারণ দেখুন একটা বিএনপির সাথে তো একটা হিস্ট্রির একটা ব্যাপার আছে। 2001-2006 যখন আমাদের মানে আমরা জানতাম that অনেক এক্সটার্নাল পাওয়াররা চেষ্টা করেছে ইন্ডিয়ার ইন্টারেস্ট মানে ব্যাঘাত করতে ফ্রম বাংলাদেশি সয়েল অল থ্রু বাংলাদেশ। তো আমাদের একটাই সেটা মনে মনে সবসময় একটাই ক্রাইটেরিয়া, যে বাংলাদেশ যাতে কখনো কোনো এক্সটার্নাল পাওয়ারকে সেই জায়গাটার অ্যাওয়ার্ড না করে দেয়। ইনফ্যাক্ট আই উড সে যে তারেক রহমান কিন্তু এটাও উনি বলেছেন যে বাংলাদেশ কখনোই নিজের থেকে কখনো কিছু বাংলাদেশ ইন্ডিয়ার প্রতি কিছু এগেনস্ট কোনো অ্যাক্টিভিটি করবে না, আর কোনো এক্সটার্নাল কাউকে করতে। এটা তো একটা অসম্ভব স্ট্রং পজিশন, এন্ড আই উড সে আ ভেরি পজিটিভ মানে স্টেটমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া। সো সেই হিসাবে মানে সেই কনসার্নটা যদি মানে আমার মনে হয় না চায়না ভিজিট বা চায়নায় যা যা আমরা পার্টনারশিপ দেখছি, ধরুন মানে নানা এমওইউ সই হয়েছে, সেটা নিয়ে ওরকম কিছু চিন্তার জায়গায় কিছু ওরকম দেখছি না। ভারসাম্যপূর্ণ কূটনীতির এই কৌশল ও আন্তর্জাতিকভাবে স্বচ্ছ এবং সুষ্ঠু স্বীকৃতি পাওয়া বিগত নির্বাচন ঢাকার সামনে আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে আটলান্টিক কাউন্সিলের রেসিডেন্ট ফেলো মাইকেল কোগেলম্যানের মতে এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে তারেক রহমানের সরকার, তা নির্ভর করছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলার উপরই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে দেশের সংকটগুলো মোকাবেলা করতে হবে। আর বিএনপি ঐতিহাসিকভাবে সংস্থাগুলোর উপর বিশেষ জোর দেয়, যেমন সার্ক। গত এক বছরে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ জোরালো হয়েছে। আমার বিশ্বাস ভারতের সঙ্গেও এটি থাকবে। নেপাল, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ চুক্তি রয়েছে। প্রধানমন্ত্রী অবশ্যই এটি অব্যাহত রাখতে চাইবেন। সুতরাং বাংলাদেশের ভেতরে সংকট মোকাবেলা এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এর মাধ্যমে কিভাবে তিনি নিজের গুরুত্ব তুলে ধরবেন এ বিষয়ে মন্তব্য করতে আরও একটু সময় দরকার। তার মতে আঞ্চলিক বিষয়গুলোতে চমৎকার ভূমিকা রাখার সম্ভাবনা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, তেমনিভাবে সে তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রীও। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নেত্রকোনার কমলাকান্দায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদীর তীব্র স্রোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস এবং শ্রেণীকক্ষ নদীগর্ভে বিলীন হয়েছে। ভেঙে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে মাছের পুকুর ও আমনের বীজতলা। তবে সুনামগঞ্জ, সিলেট, শেরপুরে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসহ লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24-48 ঘন্টায় সুরমা, কুশিয়ারা নদীসহ
সিলেট এবং সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় 10 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এই দুর্ভোগে প্রাণহানির পাশাপাশি বাড়িঘর, কৃষি এবং সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় অন্তত 58 জনের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছেন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান 10 লাখেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। শুধু চট্টগ্রামের 3 উপজেলাতেই প্রায় 20,000 নলকূপ ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র বিশুদ্ধ পানি সংকট দেখা দেয়। পাহাড়ি ঢলের তোড়ে এবং বন্যায় বহু এলাকায় রাস্তাঘাট ও মহাসড়ক ধসে তলিয়ে যায়। 3 দিনের অতিবৃষ্টিতে তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলি জমি, বীজতলা এবং মাছের ঘের বা পুকুর। এতে স্থানীয় কৃষি ও পানি সম্পদ খাতে বড় ধরনের আর্থিক লোকসান হয়েছে। পার্বত্য জেলাগুলোতে পাহাড়ি ঢল ও বন্যার কারণে পর্যটন খাতেও বড় ধস নামে। দর্শক, এই মুহূর্তে আমরা সচিবালয়ে যেতে চাই। সেখানে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বক্তব্য রাখছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। প্রধানমন্ত্রী 20/6/2026 তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোড শো এর মাধ্যমে বস্ত্র ও পাট, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ মিলগুলোতে বিনিয়োগ আকর্ষণের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান। প্রস্তাবনাও পাওয়া গেছে। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো বিনিয়োগ চাইছেন, মানে সরকার আসলে ক্রমাগত ভর্তুকি দিয়ে এগুলো চালাবে এটা হতে পারে না। এবং আবার এটার ব্যাপারে তিনি যে সিরিয়াস তার প্রমাণ তিনি নিজে তার কার্যালয়ে রোড শো করেছেন। বস্ত্র অধিদপ্তরের পোশাক সংক্রান্ত 22টি সেবার মধ্যে 12টি সেবা মাই-জিওভি প্ল্যাটফর্মে সম্পাদন করা হচ্ছে। বাকি 10টি সেবা এই প্ল্যাটফর্মে সম্পাদন করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টস সংক্রান্ত বৈঠক হয়েছে। জবাবদিহিমূলক চট্টগ্রাম নগরী হিসাবে গড়ে তুলতে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আছে সিটি কর্পোরেশন। এই লক্ষ্যে ওয়ান স্টপ সিটি চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।